আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমরা যারা এসএসসি 26-22 শিক্ষার্থী তাদের শর্ট সিলেবাসের আলোকে চ্যাপ্টার 11 লাস্ট ক্লাস। আমরা জানি যে চ্যাপ্টার 11 আমাদের কিছু কিছু টপিক শর্ট সিলেবাসের নাই, আমরা ওগুলোকে যদি বাদ দিয়ে চিন্তা করি আজকেই হচ্ছে আমাদের সর্বলাস্ট ফিনিশিং ক্লাস। আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলা জানবো, পাশাপাশি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ধারণা নিব। সো আমরা শুরু করি। আমাদের গত ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে হাইড্রোকার্বনগুলি কিভাবে প্রস্তুত করা যায়, কি কি বিক্রিয়া দিবে। তো আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে পুরো বিষয়টাকে একটা ম্যাপ আকারে জানব। সো তোমাদের হয়তো অনেকেরই মনে করি তোমাদের মনে আছে যে আমরা বলেছিলাম যে অ্যালকোহল এই হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালডিহাইড এই হাইড্রোকার্বনে কিভাবে যাব, এবং অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। আমরা একটু আরো কিছু বিষয় লিখে ফেলি। অ্যালডিহাইড বরাবর লিখলাম অ্যালকাইন, এবং জৈব অ্যাসিড ঠিক বরাবর নিচে লিখলাম অ্যালকেন, আর অ্যালকোহলে ঠিক বরাবর লিখলাম অ্যালকিন। সো খেয়াল করি আমরা আমরা যদি বলি যে অ্যালকোহল থেকে কখন অ্যালডিহাইড হবে, যখন আমরা এটা জারণ করব কি হব, জারণ। আর অ্যালডিহাইড থেকে কখন জৈব অ্যাসিড, যখন আমরা কি করব, জারণ। সো এই জারণ করার জন্য আমার তো ব্যবহার করতে হবে জারক। আমরা সবাই সেটা জানি, K2Cr2O7 প্লাস H2SO4। এবং আমরা যদি এখানেও একই রকম ভাবে K2Cr2O7 প্লাস H2SO4 ব্যবহার করি, তাহলে জারণ বিক্রিয়া সম্পন্ন হবে। সো অ্যালকোহল থেকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড। এবার আমরা একটু খেয়াল করি, যদি আমরা জৈব অ্যাসিডকে বিজারিত করি, তাহলে বিজারিত করলে জৈব অ্যাসিডটা হয়ে যাবে অ্যালডিহাইড। আবার যদি আমরা অ্যালডিহাইডটাকে বিজারিত করি তাহলে সে হয়ে যাবে কি, অ্যালকোহল। এখন এই বিজারিত করার জন্য আমরা ব্যবহার করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক। ওকে, তাহলে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড জারণ, জৈব অ্যাসিড থেকে বিজারণে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণে অ্যালকোহল, এই বিষয়টা আমরা জানতে পারলাম। এবার একটু আমরা অ্যালকাইনের সাথে রিলেশন করি, অ্যালকেন এবং অ্যালকিন। আমরা সবাই জানি অ্যালকাইন থেকে যদি আমি অ্যালকেনে যেতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 2 অণু হাইড্রোজেন যোগ করতে হবে, প্রভাবক নিকেল, তাপমাত্রা 180°C। আমরা আরো জানি যদি আমরা অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে চাই, অ্যালকিনে, তাহলে 1 অণু হাইড্রোজেন যোগ করতে হবে এবং প্রভাবক ব্যবহার করতে হবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। যারা আগের ক্লাসগুলি করেছো তারা বুঝতে পারতেছো, এটা হচ্ছে লিন্ডার প্রভাবক। অ্যালকাইনের সাথে লিন্ডার প্রভাবক যুক্ত করলে বিক্রিয়াটি এক ধাপে অ্যালকিন উৎপন্ন হয়। এরপরে আমরা যদি আরো রিলেশন করি, সেটা হচ্ছে অ্যালকিন থেকে সরাসরি চাইলে আমরা অ্যালকেনে যেতে পারি। সো অ্যালকিন থেকে অ্যালকেনে যাওয়ার ধাপটা আমাদের সবারই জানা আছে, যে 1 অণু হাইড্রোজেন সংযোজন করব, প্রভাবক থাকবে নিকেল, তাপমাত্রা 180°C। সো এই যে আমরা এখানে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এই বিক্রিয়াগুলো আমরা আগেও জানি, আমরা আরেকবার বলার চেষ্টা করলাম। তারপর আমরা যখন জৈব অ্যাসিডকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করেছিলাম তখন হয়েছিল জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটাকে যদি আমরা আবার বিক্রিয়া দিই সোডা লাইমের সাথে, NaOHCaO লাইম, সোডা এবং লাইম এই দুটা দিয়ে যদি আমরা বিক্রিয়া দিই তাহলে জৈব অ্যাসিড সোডিয়াম লবণ থেকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া অ্যালকেন হয়, অর্থাৎ এই প্রসেসে 1 কার্বন কম হয়। এই প্রসেসের মাধ্যমে 1 কার্বন কি হয়ে যায়, কমে যায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবার একটু খেয়াল করি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যালকোহল থেকে অ্যালকিন। আমরা যখন বলেছিলাম অ্যালকোহল থেকে অ্যালকিন কখন,
যখন আমরা অ্যালকোহলের থেকে নিরুদন বিক্রিয়া করাবো, যেমন দেখো অ্যালকোহলের নিরুদন বিক্রিয়ার জন্য নিরোধক গাঢ় H2SO4 যুক্ত করলাম, তখন এই নিরোধক অ্যালকোহল থেকে এক অণু পানিকে বের করে দিলে তখন সেটা হয়ে যাবে কি অ্যালকিন। তাহলে অ্যালকোহলকে যদি আমরা নিরোধন করি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে, পানি বের হয়ে অ্যালকিন হয়ে যাবে। তাহলে এটা যেহেতু পানি বের হওয়ার পর অ্যালকিন, তাহলে এই জিনিসটাকে যদি আমরা আবার পানি দিই, যদি খেয়াল করো, যদি আমি আবার পানি দিয়ে দিই যে ভাইয়া এই জিনিসটাকে আবার পানি দেন, তাহলে এই যে আমি যদি আবার পানি যুক্ত করি তাহলে তো অবশ্যই অ্যালকোহল। এবং এটা করার জন্য আমরা কিছু বিষয় ব্যবহার করব, যেমন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 ATM চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে H3PO4। সো অ্যালকিনকে পানি সংযোজন করলাম 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 60 ATM চাপ, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হয়ে গেল অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকোহল ও অ্যালকিনের পারস্পরিক রূপান্তর। অ্যালকোহল ও অ্যালকিনের পারস্পরিক রূপান্তর। অ্যালকোহল ও অ্যালকিনের পারস্পরিক রূপান্তর খুব খুব ইম্পর্টেন্ট। সো আমরা যে বিষয়টা মনে রাখবো যে অ্যালকোহল নিরোধন করলে অ্যালকিন, অ্যালকিনে আবার পানি দিলে অ্যালকোহল। এবার একটু খেয়াল করি, আমি ঠিক এখানে রাখলাম যে অ্যালকাইল হ্যালাইড। আমরা সবাই জানি অ্যালকাইলের সাথে হ্যালোজেন যুক্ত হলে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল মানে এমন হাইড্রোকার্বন যেটি অ্যালকেন হতে একটি হাইড্রোজেন কম সম্পন্ন হাইড্রোকার্বন। দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে অনেকগুলো সম্পর্ক আছে। প্রথম সম্পর্কটা একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু ব্যবহার করি, সোডিয়াম ধাতু, দেখো সোডিয়াম ধাতু শুষ্ক ইথার, তাহলে এই যে শুষ্ক ইথার দিলে সোডিয়াম ধাতু যোগ করলে, এটা আমরা সবাই জানি এটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া। আর উডস বিক্রিয়া কি হয়? ডাবল কার্বন হয়, ডাবল কার্বনের যৌগ। আচ্ছা এটা একটু আমরা বলে দিই, জৈব সোডিয়াম লবণ থেকে এখানে হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। আবার অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা চিন্তা করি যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনে যাব, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে যাব, একটু খেয়াল করলে দেখবা যদি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে যেতে চাই তাহলে আমি এখানে NaOH দিলাম, এখানেও আমি NaOH দিলাম, কিন্তু কখন NaOH কেমন হলে অ্যালকোহল এটা কিন্তু আমরা আগেও জেনেছি। আমরা বলেছি যদি আমার অ্যালকোহলটা উৎপাদন করতে হয় তাহলে আমার NaOH হইতে হবে জলীয়, মানে পানি দ্রবণ। আর যদি অ্যালকোহলীয় NaOH হয় তাহলে অ্যালকাইল হ্যালাইডটা অ্যালকিন। আচ্ছা, এরপর একটা চমৎকার রিঅ্যাকশন ছিল, যদি সেটা ইথাইন হয়, অ্যালকাইন হিসেবে কি হয়? ইথাইন। এবং এই ইথাইন হাইড্রোকার্বনটা অ্যালডিহাইড হিসেবে 2 কার্বনের ইথানল সরাসরি উৎপাদনের এই বিক্রিয়া। যদি আমি সেখানে ইথাইনকে পানির সাথে বিক্রিয়া দিই এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, যদি এই শর্ত হয় ইথাইন সরাসরি ইথানল। আচ্ছা আরেকটা বিষয়, এই অ্যালকেন যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেন, যে কোনো অ্যালকেনকে তুমি যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করো প্রোডাক্টটা হবে অ্যালকাইল হ্যালাইড। কথাটা একটু মনে রাখতে হবে যে অ্যালকেন হ্যালোজেনের সাথে যদি বিক্রিয়া করে প্রোডাক্টটা হবে অ্যালকাইল হ্যালাইড। এখানে আমরা একটা চমৎকার বিক্রিয়া গত ক্লাসে শিখেছিলাম এক কার্বন বৃদ্ধির, যে একটা কার্বন কিভাবে বাড়ানো যায়। তো আমরা একটা কার্বন বাড়ানোর জন্য অ্যালকাইল হ্যালাইডের সাথে যুক্ত করেছিলাম পটাশিয়াম সায়ানাইড, ফলে এখানে উৎপন্ন হবে অ্যালকাইল সায়ানাইড, যেগুলো আমরা গত ক্লাসেও ব্যাখ্যা করছি। এই অ্যালকাইল সায়ানাইডকে যদি অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া দিই তাহলে আমার জৈব অ্যাসিড উৎপন্ন হবে। উক্ত জৈব অ্যাসিডে 1 কার্বন বৃদ্ধি পায়। তাহলে দেখো এই যে বিক্রিয়াটায় 1 কার্বন বাড়ে, ডিকার্বক্সিলেশনে 1 কার্বন কমে,
উডস বিক্রিয়ায় ডাবল কার্বন হয়। টোটাল এই মেকানিজমে আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখতে পারি, সেটা একটু খেয়াল করো। ধরো অ্যালকেন হিসেবে যদি হয় মিথেন CH4, অ্যালকেন হিসেবে যদি হয় কি মিথেন CH4, এই CH4 কে বানানোর জন্য একটা বিক্রিয়া ছিল কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে। কার্বন ডাই অক্সাইড যখন হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবক 250°C তাপমাত্রা, এই শর্তে মিথেন হয়। আবার এই মিথেন থেকে আমরা চাইলে আসতে পারি, এই মিথেন থেকে আমরা চাইলে আসতে পারি, এই মিথেন থেকে আমরা চাইলে আসতে পারি ইথাইনে। ভাই কিভাবে আসবেন আপনি? এই মিথেনকে যদি 1500°C তাপমাত্রায় আমরা যদি কি করি, আমরা যদি আংশিকভাবে জারণ করি, আমরা যদি আংশিক জারণ করি তাহলে আমরা কিন্তু সেখানে পাবো যে ইথাইন। ওভারঅল এখানে যে বিক্রিয়াগুলো আমরা প্রদর্শন করলাম, এই বিক্রিয়াগুলো যদি আমরা জানি অধিকাংশ আমাদের পড়ালেখা হয়ে যাবে। সো এই যে টোটাল এখানে বিক্রিয়াগুলি দেখানো হলো, এই বিক্রিয়াগুলোকে ফলো করেই আমরা আজকে বিভিন্ন হাইড্রোকার্বন প্রস্তুত করব। ধরো আমি তোমাকে একটা অপশন দিলাম যে নাম্বার 1 ইথেন হতে, আমি বললাম যে ইথেন হতে ভিনেগার, মানে ভিনেগার খাদ্য সংরক্ষক, ভিনেগার প্রস্তুতি। তারপর বললাম যে ইথেন হতে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস মানে কি CH4 মিথেন প্রস্তুতি। ইথেন হতে ইথাইন প্রস্তুতি। ওকে, তারপরে আমরা বললাম যে যে ইথেন হতে প্রোপেন প্রস্তুতি। আমরা এই ঘটনাগুলো একটু দেখার চেষ্টা করব। তো যদি আমরা এটাকে একটু এখানে রাখলাম, তাহলে আমাদের মূলত এখানে এই ঘটনাটায় 1 কার্বন বাড়বে। আর এখানে ইথেন থেকে ভিনেগার, ইথেন থেকে প্রাকৃতিক গ্যাস এবং ইথেন থেকে ইথাইন অ্যাজ ওয়েল এস ইথেন থেকে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম প্রস্তুতি ইত্যাদি যাবতীয় বিক্রিয়াগুলো আমরা এখন দেখতে চাই। সো খেয়াল করি, আমরা যদি এদেরকে দেখতে চাই, এট ফার্স্ট আমি বললাম যেটা আমার অ্যালকেন কোথায়, এই তো ভাইয়া আমার অ্যালকেন এখানে। তুমি খেয়াল করো অ্যালকেন থেকে অনেকগুলি হাইড্রোকার্বন আসতেছে অ্যালকেনের দিকে, কিন্তু বের হওয়ার তো সুযোগ একটা, হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিতে হবে। বের হওয়ার সুযোগ শুধু একটা, অ্যালকেনকে হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিতে হবে। সো আমি সেই কাজটাই করতেছি। আমার ইথেন নাম্বার 1 বিক্রিয়া হচ্ছে C2H6 ইথেন, হ্যালোজেন নিলাম ক্লোরিন, উৎপন্ন হলো C2H5Cl প্লাস HCl। এক অণু হ্যালোজেন যুক্ত হলে অ্যালকাইল হ্যালাইড প্লাস HCl উৎপাদন হবে। তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ওকে, দেন আমরা কোথায় আছি স্যার? আমরা এখন অ্যালকেন থেকে এখানে চলে এসেছি। কোথায় যাব? এখন যাওয়ার রাস্তা হচ্ছে এখান থেকে অ্যালকিনে বা এখান থেকে অ্যালকোহলে। আমি যদি এখান থেকে অ্যালকিনে আসি, আবার অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে হবে, তাহলে এই পথটা সহজ, এই পথটাও সঠিক, তবে একটু লম্বা পথ। আমি লম্বা পথ ফলো না করে আমি সহজ পথে চলে যাব, আমি ডিরেক্ট চলে যাব অ্যালকোহলে। কিভাবে যেতে হবে? জলীয় NaOH এর সাথে বিক্রিয়া। সো আমি অ্যালকাইল হ্যালাইড C2H5Cl তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় যোগ করলাম, যোগ করার পর অ্যালকোহল C2H5OH অ্যালকোহল প্লাস সোডিয়াম ক্লোরাইড। ওকে, কোথায় আছি স্যার? আমরা প্রথমে অ্যালকেনে ছিলাম, হ্যালোজেন দিয়ে অ্যালকাইল হ্যালাইডে ছিলাম, জলীয় NaOH দিয়ে অ্যালকোহলে চলে এসেছি। এখন অ্যালকোহল থেকে যাব আমরা অ্যালডিহাইড। সো অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব। এই তো আমার C2H5OH ইথানলকে জারণ বিক্রিয়ার মাধ্যমে, জারণ বিক্রিয়া জারক কারা K2Cr2O7 আর H2SO4 পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের যুক্ত করলে, তাহলে এটা 2 কার্বনের আমার কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড।
অ্যালডিহাইড 2 কার্বন মানে CH3CHO, CHO অ্যালডিহাইড মূলক, আরেক কার্বনের অ্যালকাইল। এখন কোথায় আছে অ্যালডিহাইডে, কোথায় যাব জৈব অ্যাসিডে কি করব জারণ। তাহলে এবার এবার CH3CHO কে আবার জারণ করলাম সেম এই শর্তগুলোতে, হয়ে গেল 2 কার্বনের অ্যাসিড CH3COOH। স্যার কোথায় আছি আমি এখন অ্যাসিডে আছি, জৈব অ্যাসিডে, এই তো একটু খেয়াল করি। এখন আমাকে যদি বলে ভিনেগার, তাহলে আসো এইখানে এতটুকু ভিনেগার, যে এবার আমি বলবো যেটা এখানে একটা কনক্লুশন কথা, এটার মানে এই জিনিসটার 4 থেকে 10% যদি হয় জলীয় দ্রবণ, তাকে বলা হয় ভিনেগার। ভিনেগার আমরা বিভিন্ন খাদ্য সংরক্ষণে ব্যবহার করে থাকি। তো ভিনেগারের কৌশল কি একটু মনে রাখবা, ভিনেগার কিভাবে কাজ করে। নর্মালি ভিনেগার একটা দুর্বল অ্যাসিড, সেটা দ্রবণে গেলে দুটা জিনিসে পরিণত হয়, CH3COO মাইনাস প্লাস H প্লাস। এখান থেকে যে H প্লাসটা পাবো সেটা জীবাণুকে হয় মেরে ফেলবে, না হয় নিষ্ক্রিয় করে ফেলবে, ফলে জীবাণু আর খাবার নষ্ট করতে পারবে না। ওকে, বাট আমাকে বলা হলো যে দেখো আমি একটা জিনিস ক্লিয়ার করলাম, ভিনেগার প্রস্তুত, ওকে এতটুকু বিক্রিয়া। এবার বললো যে না প্রাকৃতিক গ্যাস বানাও, তাহলে আমি প্রথমে বানাইছি কি ভিনেগার, ভিনেগার প্রস্তুতি একই মানে হাইড্রোকার্বন থেকে। এবার বানাবো আমরা প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস মানে মিথেন প্রস্তুতি। তো প্রাকৃতিক গ্যাস মিথেন কিভাবে বানাচ্ছি, এই যে দেখো আমার যে লবণটা উৎপন্ন হয়েছিল সেটা ছিল ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিড। তাহলে একটু খেয়াল করি আমরা কোথায় আছি, আমরা এখানে ছিলাম। তো এই অ্যাসিডটাকে যদি আমরা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করি, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, আমরা NaOH দিয়ে বিক্রিয়া করলে CH3COO Na প্লাস পানি, জৈব অ্যাসিড সোডিয়াম। আমরা কোথায় আছি, আমরা আছি এইখানে। এবার আমরা সেখান থেকে 1 কার্বন কমে অ্যালকেনে যাব সোডা লাইম বিক্রিয়া দিলে। তাহলে এবার একটু খেয়াল করি, এটা আমরা যদি বলি এটা 5 নাম্বার রিয়াকশন, এটা 6 নাম্বার। এবার ওই লবণটা CH3COO Na প্লাস সোডা লাইম উত্তপ্ত করলে এখানে 2 কার্বন 1 কার্বন কমে যাবে, মিথেন প্লাস Na2CO3CaO। এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সবারই মোটামুটি জানা আছে। এরপরে এরপরে এখানে এই তো পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট শেষ, মিথেন পেয়ে গেলাম, মিথেন পেয়ে গেলাম। সো এখানে যখন আমাকে বললো যে প্রাকৃতিক গ্যাস এতটুকুই শেষ, কিন্তু না, আমাকে আরো জানতে চাইছে। আমাকে বললো যে এবার ইথাইন প্রস্তুতি, একইভাবে আমি যদি এবার লিখি, দেখো 3 নাম্বার। এবার আমি বললাম যে ইথাইন প্রস্তুতি, দেখো এতটুকু ঘটার পর আমি এবার লিখবো এই যে মিথেন যেটা বানাইছি, উক্ত মিথেনকে কি করলে আমরা সবাই জানি যে জারণ করব 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, জারণটা হবে আংশিক জারণ, ফলে উৎপন্ন হবে কি ইথাইন প্লাস পানি, ব্যাস আমার ইথাইনও প্রস্তুত হয়ে গেল। বাট বললো যে না ক্লোরোফর্ম প্রস্তুতি। এবার তুমি যদি বলো ক্লোরোফর্ম বানাইতে চাও, একই রকমের সব কিছু করার পর ক্লোরোফর্ম কিভাবে আমরা বানাচ্ছি বা ক্লোরোফর্ম প্রস্তুতি। তো এই যে আমার মিথেনটা হলো, এই মিথেনটাকে যদি আমি ইউভি লাইটের উপস্থিতিতে এক অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, উৎপন্ন হবে মিথাইল ক্লোরাইড প্লাস HCl। তারপর আমি যদি বলি যে এবার CH3Cl মিথাইল ক্লোরাইডকে আরো এক অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই, তাহলে উৎপন্ন হবে CH2Cl2 প্লাস HCl, এটার নাম ডাইক্লোরোমিথেন। এবার ডাইক্লোরোমিথেনকে যদি আরো এক অণু ক্লোরিনের সাথে যুক্ত করি,
এবার হয়ে যাবে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ক্লোরোফর্ম প্রস্তুতি। তাহলে ভাই আমাকে যখন যেটা স্যার জানতে চাইবে আমি তখন সেটা আনসার করে দিব। এটুকু ছিল যে আমার যতটুকু জানা নলেজ তার মধ্যে। বাট আমরা এখন যদি এটা জানতে চাই ইথেন ইথেন হতে প্রোপেন প্রস্তুতি, এটা একটু ইউনিক বিক্রিয়া। যে যে প্রোডাক্টটা ইথেন তার আছে 2টি কার্বন, যেটা প্রোপেন তার হবে কয়টি কার্বন? 3টি কার্বন। সো একটু খেয়াল করো, আমাকে বলছে ইথেন থেকে প্রোপেন, ইথেন থেকে প্রোপেন। তো দেখো এখন আমি আছি এখানে, ইথেন আমার জায়গা বের হওয়ার এটা, এখানে আসবো। এখন আমাকে একটি কার্বন গেইন করতে হবে, মানে আগে তো আমাকে প্রথমে এক কার্বনটাকে অর্জন করে আসতে হবে, নাহলে তো আমি এক কার্বন বৃদ্ধি করতে পারবো না। সো তখন আমাকে অ্যালকাইল হ্যালাইড থেকে বিক্রিয়াটাকে এদিকে চালনা করতে হবে, এদিকে চালনা করলে এক কার্বন কি হয়? বাড়ে। সো আমি যে কাজটা করব, দেখো প্রথমে আমার ইথেন C2H6, ওই ইথেন থেকে বের হওয়ার জায়গা তো একটাই, যে এই ইথেন তো এখান থেকে বের হবে এখানে আসবে। সো আমি যখন তার সাথে কোনো ক্লোরিন দিলাম তখন সে উৎপন্ন হইল C2H5Cl প্লাস HCl। ওকে, এখন এখন সে তো অ্যালকাইল হ্যালাইড হলো, এটা তো অ্যালকাইল হ্যালাইড। খুব মনোযোগ দাও, যেহেতু সে অ্যালকাইল হ্যালাইড তাহলে সেই অ্যালকেন থেকে হ্যালোজেন দিয়ে এখানে আসছে। এখন তুমি চাইলে তো এখানেও যেতে পারো, কিন্তু এখানে গেলে তো অ্যালকোহল এক সমকার্বনের এক কার্বন বাড়বে না। সো আমি এই রাস্তায় যাব না, আমি যাব এই রাস্তায়। এই রাস্তায় যেতে হলে আমাকে বিক্রিয়া দিতে হবে পটাশিয়াম সায়ানাইডের সাথে। দেখো C2H5Cl এই হাইড্রোকার্বনের সাথে KCN যোগ করতে হবে, তাহলে পটাশিয়াম সায়ানাইড যোগ হলে মনে রাখতে হবে যে এই অ্যালকাইল অংশ সায়ানাইডের সাথে যুক্ত হয়ে C2H5CN প্লাস KCl। খেয়াল করো এখানে দুটি, এখানে একটি কার্বন বেড়ে গেল। এখন এই বৃদ্ধি কার্বনের একটা অ্যাসিড বানাইতে হবে। সো খেয়াল করো আমি ছিলাম কোথায়? অ্যালকেনে, হ্যালোজেন দিয়ে ছিলাম কোথায়? অ্যালকাইল হ্যালাইডে। অ্যালকাইল হ্যালাইড থেকে পটাশিয়াম সাথে এই যে অ্যালকাইল সায়ানাইডে। এখন এই অ্যালকাইল সায়ানাইডের সাথে পানি যোগ করবো, জাস্ট পানি যোগ করো। যদি তুমি আবার এই যে C2H5CN ওর সাথে যদি পানি যোগ করো এবং বিক্রিয়াটা করব অ্যাসিডের উপস্থিতিতে, এক কার্বন বৃদ্ধির এই বিক্রিয়াটাই মনে রাখবা, মানে যখনই আমি অ্যালকাইল সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করবো অ্যাসিডের উপস্থিতি তখন একটা জৈব অ্যাসিড রূপান্তর হয়। এখানে কার্বন দুইটা, এখানে একটা তিনটা, তার মানে C2H5COOH। বাকি অংশটা ডাইরেক্ট মুখস্থ রাখবা, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4। আমরা কোথায় আছি? ছিলাম অ্যালকেন, হ্যালোজেন দিয়ে অ্যালকাইল হ্যালাইড, পটাশিয়াম সায়ানাইড অ্যালকাইল সায়ানাইড, পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলাম, অ্যাসিড উপস্থিতিতে হয়ে গেল জৈব অ্যাসিড। এখন আমার 3 কার্বনের জৈব অ্যাসিড হয়েছে। যদি আমি এদিকে যাই এক কার্বনটা কমে যাবে, তার মানে এদিকের রাস্তায় আমি যেতেই পারবো না, গেলে আমার কার্বন কমে যাবে। সো আমি এই রাস্তায় যাওয়ার পর এবার বিক্রিয়াটাকে উল্টা দিকে নিয়ে যাব কার্বন সংখ্যাকে সেভ করার জন্য। তো আমি যদি উল্টা দিকে যাই, তো উল্টা দিকে যাও, তুমি যদি উল্টা দিকে যাও কাকে নিয়ে যাচ্ছ? জৈব অ্যাসিডকে, C2H5COOH কে উল্টা দিকে, মানে বিজারণ বিক্রিয়া। কি বিজারক ব্যবহার করবো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ফলে একটু খেয়াল করো, আমরা যদি বলি যে এই জৈব অ্যাসিডটা উল্টা দিকে যখন যাবে অ্যালডিহাইড, তাহলে আমার অ্যালডিহাইড হবে এটা 2 1 3 3 কার্বন। দেখো C2H5CHO অ্যালডিহাইড। এবার আমি এই অ্যালডিহাইডটাকে কি করব? আরো বিচারণ করলে জৈব অ্যাসিড, সরি অ্যালকোহল, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। তাহলে আমি যদি আবার বিক্রিয়া ঘটাই অ্যালডিহাইডটাকে CH3, দেখো C2H5CHO, আবার বিচারণ সেম ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এবার কিন্তু আমরা বলেছিলাম যে অ্যালডিহাইডকে বিচারণ করলে অ্যালকোহল। ওকে, অ্যালকোহল 3 কার্বনের অ্যালকোহল, অ্যালকোহল C 3 কার্বন মানে C3H7OH প্রোপানল। এবার কি করবা? তুমি এখন কোথায় আছো? ছিলা অ্যালকেন, গেছিলা অ্যালকাইল হ্যালাইড, তারপর অ্যালকাইল সায়ানাইড, তারপর জৈব অ্যাসিড, উল্টা দিকে অ্যালডিহাইড, উল্টা দিকে অ্যালকোহল। এখন অ্যালকোহল থেকে আমি এই তো পানি অপসারণ করে অ্যালকিনে চলে আসবো। ওকে, তো
তাহলে এবার আমি অ্যালকোহলটাকে C3H7OH অ্যালকোহলটাকে H2SO4 দিয়ে নিরোধন করি। স্যার নিরোধন করলে পানি বের হবে, পানি বের হলে যত কার্বন তত কার্বনের অ্যালকিন প্লাস পানি। এবার কি করতে চাই, আমাকে তো অ্যালকেন বানাইতে বলছে। সো এই যে আমি তো এখানে অ্যালকিনে আছি, কোথায় যাবো? এই যে অ্যালকিন থেকে সরাসরি অ্যালকেনে চলে যাবো এখনো হাইড্রোজেন যুক্ত করে। যদি আমি এবার এই C3H6কে কোনো হাইড্রোজেন যুক্ত করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180°C তাপমাত্রায়, সেটা হয়ে যাবে অ্যালকেন। এই তো আমরা দুই ধরনের পরিবর্তন রূপান্তর দেখাইলাম। এই পরিবর্তনগুলো ইম্পর্টেন্ট। এক কার্বন কিভাবে বাড়ালাম, এক কার্বন কমে, এটা আমরা অলরেডি জানি। এটা একটু ইউনিক বিক্রিয়া, হ্যাঁ, এটা আমাদের মডেল টেস্টে থাকতেও পারে এই ধরনের বিক্রিয়া, খেয়াল রাখতে হবে। সো আমি যদি একটু হালকা রিক্যাপ করি এই পুরো ম্যাপের মধ্যে, মানে আমি পরীক্ষার হলে প্রথমে কি করবো, এটা লিখে ফেলবো। লিখার পর আমাকে যেখান থেকে যেখানে যাবো আমি ওখানে চলে যাব, শেষ। তো আমরা একটা মানে দেখো এই যে ধরো ইথাইন, ধরো তার থেকে বললো যে ইথাইন থেকে মিথেন, দেখো ইথাইনকে আদ্র বিশ্লেষণ করে ডাইরেক্ট ইথানল জারণ করলে ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড জৈব অ্যাসিড, সোডিয়াম ইথানয়েড, সোডালাম করলে মিথেন। আমাকে যদি বলে যে অ্যালকাইল হ্যালাইড থেকে, বলা হলো ধরো ইথাইল ক্লোরাইড থেকে মিথেন। সো ইথাইল ক্লোরাইডকে প্রথমে জলীয় NaOH দিব, ইথানল জারণ করবো, ইথানল জারণ করবো ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ইথানয়েড, সোডালাইম, মিথেন। তোমাকে অ্যালকেন বলুক, অ্যালকাইন বলুক, অ্যালকিন বলুক, যাই বলুক না কেন কোনো সমস্যা। ধরো তোমাকে বললাম আমি প্রোপাইন, প্রোপাইন 3 কার্বনের অ্যালকাইন, মানে কোথায় আছি, এখানে আছে। তুমি চাইলে প্রোপাইনকে এক অণু হাইড্রোজেন ফ্যালাডিয়াম এর প্রোফিন, তুমি প্রোপিনকে এক অণু হাইড্রোজেন দিলে প্রোপানল, প্রোপানলকে জারণ করলে প্রোপানেল, প্রোপানেলকে জারণ করলে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, সোডালাইম করলে ইথেন, এক কার্বন কমে। তুমি যেটাই চাও নিজে যে ট্রাই করো। ওকে স্টুডেন্ট, আমরা মোটামুটি আমাদের শর্ট সিলেবাসে যে হাইড্রোকার্বন প্রস্তুতিগুলো প্রায় শেষ। আমরা একটা ছোট্ট জিনিস আজকে টপিকে, সেটা হচ্ছে অ্যারোম্যাটিক, অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন মূলত হচ্ছে, অ্যারোম্যাটিক কথাটি আসছে অ্যারোমা থেকে, অ্যারোমা, অ্যারোমা অর্থ হচ্ছে সুগন্ধ বা সুগন্ধি। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রধান যে যৌগটা, প্রধান যৌগটার নাম হচ্ছে বেনজিন। বেনজিন, বেনজিনের সংকেত C6H6। এই বেনজিনকে এবার মনে রাখবে 1 2 3 4 মাথা 4টা, এই 5 6। দেখো এবার সব জায়গায় কার্বন দাও, কার্বন 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 কার্বন, এবার এগুলাকে যোগ করে দাও। ওকে, এবার এখানে থাকে একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন। সো একান্তর দ্বিবন্ধনটা কিভাবে আসতেছে খেয়াল করো, মানে এই একটা দ্বিবন্ধন, তো তারপর এক বন্ধন, তারপর দ্বিবন্ধন, তারপর এক বন্ধন, তারপর দ্বিবন্ধন, এভাবে কার্বনের সবগুলা হাত 3টা ফিলাম আর এক হাতের জন্য হাইড্রোজেন দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তো এটা হচ্ছে বেনজিনের গঠন। এটাকে ঠিক লিখা যায় আরেক রকমে, লিখা যায় কিভাবে, এই তুমি চিন্তা করলে যে স্যার এই যে আপনি এখানে দ্বিবন্ধন দিচ্ছেন, দিলাম, এই দ্বিবন্ধনে এভাবে লিখা যায়। এটাকে চাইলে আরো এক রকমের লিখা যায়, আরো এক রকমের লিখা যায় কিভাবে, ধরো তুমি এখানে দ্বিবন্ধন এখানে দিছো, কেন আমি এখানে দিলে সমস্যা আছে নাই, তখন এটা এখানে, তখন এটা এখানে। তার মানে এই দুইটা গঠনকে দেখে আমি চাইলে আরো একটা গঠন বলতে পারি, যে এই দুইটাকে সমন্বয় করে যদি বলি বেনজিনকে লিখা যায় এরকম গোল করে লিখা যায়। সুতরাং এটাও বেনজিনের সংকেত, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত, এই দেখো এটাও গাঠনিক সংকেত, এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব। এক কথায় এগুলো সবগুলাই বেনজিনের কি গঠন। এখন কিছু জিনিস তোমাকে বোঝা উচিত। এক নাম্বার হচ্ছে, যেমন আমি যখন বললাম যে এটা কি, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন, কেমন বুঝছো, এখানে একটা বলয় আছে, মানে একটা ষড়ভুজাকার বলয় আছে। আবার তুমি যদি বলয় দুইটা নাও, যেমন মনে করো এই দেখো এই একটা বেনজিন, তো আরেকটা বলয় নিলে ধরো এই, আবার আমি আঁকলাম এই। তো এটার ক্ষেত্রে কি করবা জানো, এই সবসময় এদিকে দ্বিবন্ধন থাকবে, তো টেকনিকটা থাকো এই ঠিক এই বরাবর একটা, এই বরাবর একটা, এটা হচ্ছে নেফথেলিন,
ন্যাপথেলিন, এখানে দুটা বেনজিন বলা, দুইটা বলয় আছে। তারপর আমি যদি চিন্তা করি যে তিনটা বলয় করব, ধরো এই যে দুইটা বলয়কে আমি কপি করলাম, কপি করে পাশে রাখলাম, আরো একটা আমি বলয় অ্যাড করতেছি, খেয়াল করো সব ঠিক আছে। আমি এই ঠিক আর একটা বলয় কোথায় দ্বিবন্ধন দিব, ওই বলয়ে দেখো এখানে, এখানে একটা, এখানে একটা। তাহলে এটার নাম কিন্তু অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন। এবং এখানে কিন্তু কয়টা বলয়, বেনজিন বলয় তিনটা। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এদের সবার মাঝে কিন্তু এক নাম্বার হচ্ছে একান্তর দ্বিবন্ধন আছে, একান্তর দ্বিবন্ধন আছে। সেকেন্ড কথা হচ্ছে এরা অ্যারোমেটিক হওয়ার একটা অন্যতম কারণ, এদের মধ্যে হাকেল, হাকেল নিয়ম, এটা হচ্ছে 4n+2, হাকেল নিয়মের 5 ইলেকট্রন থাকতে হবে। যেমন আমি যদি খেয়াল করি, একটু খেয়াল করো, এই যে বেনজিন, এই বেনজিনের মধ্যে যদি 4n+2 সূত্র ফলো করি, তো আমি যদি বলি n এর জায়গায়, আচ্ছা 4n+2 দিলাম, আচ্ছা ওকে। তাহলে এটা যেহেতু বেনজিনের বলয় একটা, বেনজিন বলয় দেখো একটা, ইন্টু 1 ইকুয়াল টু কত, 6। আবার দেখো এখানে পাই বন্ধন কয়টা, 1 2 3, প্রতিটা পাই বন্ধন সমযোজী বন্ধন, তাহলে টোটাল 5 ইলেকট্রন কয়টা ওখানে, 6টা। দেখছো হাকেল নিয়ম মেনে চলছে, তাই এটা একটা অ্যারোমেটিক যৌগ। ন্যাফথেলিন, তো ন্যাফথেলিন হচ্ছে হাকেল নিয়ম অনুসরণ করো, 4n+2। তো এখানে এন এর মান কত হবে, যেহেতু একটা বলো দুইটা বলো, ইন্টু 2+2 ইকুয়াল টু 10। এবং এখানে তুমি যদি বলো যে পাই বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, 1 2 3 4 5, তাহলে পাই ইলেকট্রন কয়টা, 10টা। তাই দেখো এই যে হাকেল নিয়ম সঙ্গে পাই ইলেকট্রন আছে, সুতরাং ন্যাপথেলিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমি যদি এবার লাস্ট এটাকে চিন্তা করি অ্যানথ্রাসিন, স্যার এই অ্যানথ্রাসিনের মধ্যে যদি আমি সেম ভাবে হাকেল নিয়মটা অনুসরণ করি, 4n+2, স্যার 4 ইন্টু n এর মান, একটা বলয় দুইটা বলয় তিনটা বলয়, 3+2 ইকুয়াল টু 14। সো এখানে যদি আমি পাই বন্ধন চিন্তা করি, এখানে পাই বন্ধন কয়টা আছে, পাই বন্ধন আছে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে পাই ইলেকট্রন কয়টা আছে, বন্ধন একটাতে দুইটা করে হলে 7টাতে 14টা। এই যে দেখো হাকেল নিয়ম সংখ্যক পাই ইলেকট্রন আছে। সো যারা যারা অ্যারোমেটিক তাদেরকে আমরা এভাবে চিন্তা করব যে তাদের মধ্যে এক একান্তর দ্বিবন্ধন আছে, দুই তাদের মধ্যে হাকেল নিয়ম সংখ্যক পাই ইলেকট্রন আছে। আমরা আরেকটা বিষয় জানবো, এটার নাম হচ্ছে ফেনল, আর এটার নাম হচ্ছে টলুইন। ফেনল বলতে বোঝায় এই যে একটা বেনজিন বলয় আছে, বলয় আছে একটা, এবং সেখানে একটা ওএইচ আছে। আবার টলুইন বলতে বোঝায় কোনটা, যেখানে বেনজিন বলয় আছে বাট একটা CH3 মূলক আছে, এটাই বলা হয় কি টলুইন। দেখো ফেনলের একটা সুন্দর নাম আছে, ফেনলকে বলা হয় আবার কার্বলিক অ্যাসিড। ফেনল কার্বলিক অ্যাসিড, ওএইচ থাকলেও সে একটা কার্বলিক অ্যাসিড, এবং এটা সাপ তাড়ানোতে ব্যবহৃত হয়, সাপ তাড়ানোর কাজে ব্যবহার হয়। এবং এই অ্যারোমেটিক, ফেনলে কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, কারণ ফেনলের মধ্যেও একান্তর দ্বিবন্ধন আছে, ফেনলের মধ্যেও হাকেল নিয়ম সংখ্যক 5 ইলেকট্রন থাকে। এই টলুইন সেটাও কিন্তু একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ তার মধ্যে এক নম্বর হচ্ছে বেনজিনের বলয় আছে ষড়ভুজাকার, 2 নম্বর হচ্ছে একান্তর দ্বিবন্ধন আছে, 3 নম্বর কথা হচ্ছে হাকেল নিয়ম সংখ্যক তার অভ্যন্তরে পাই ইলেকট্রন রয়েছে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি বলা যায় যে আমাদের এসএসসি 26-এর যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের আমরা 98% কভার করে ফেলেছি। এবং আমার মনে হয় আমার এই ক্লাসগুলির মাধ্যমে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো, মনে হয় তোমরা সকল রূপান্তর, সকল বিক্রিয়া ইত্যাদি বুঝতে পারবা।
তো আমাদের খুব প্রিমিয়াম যে এই চ্যাপ্টার বইটা সেটা শীঘ্রই তোমরা পাবা। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছু না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা এবং ক্লাস করার পর অবশ্যই ইউটিউবে কমেন্ট করে যাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।